এখন দেখা যায়? জি ভাই, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। সো আজকে আমাদের টপিক হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। এটা মেইন টপিক, আর একটা টপিক আছে। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, সব ধরনের পরীক্ষার জন্য। তো হিমোলাইটিক অ্যানিমিয়া শুরু করার আগে আমরা একটু কিছু বেসিক জিনিস জেনে নেবো। ফার্স্ট হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়াতে কি হইতেছে, আরবিসিটা ডিস্ট্রাকশন হবে। আরবিসি ডিস্ট্রাকশন হলে এখান থেকে কি হবে, আরবিসি যে কন্টেন্ট আমাদের মেইনলি হিমোগ্লোবিন, এটা ব্লাডে আসবে। এখানে একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে আরবিসির মধ্যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেস নামক এনজাইম থাকে। তাহলে এলডিএস এনজাইমটা ব্লাডে চলে আসবে, ফলে কি হবে, ব্লাডে এলডিএস লেভেলটা বাড়বে। তাহলে আরবিসি ডিস্ট্রাকশনের কারণে ব্লাডে হিমোগ্লোবিন আসলো, এলডিএস লেভেলটা বাড়লো। হিমোগ্লোবিন আসার পরে দুইটা ঘটনা ঘটে, একটা হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস, আর একটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিসটা কোথায় হয়? এটা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। এর মধ্যে আছে লিভার, স্প্লিন, আর কোনো কোনো জায়গায় বলা হয় লিম্ফ নোড এবং বোন ম্যারো। মেইন হচ্ছে লিভার এবং স্প্লিন। এখানে যখন হিমোগ্লোবিনটা আসে, এই হিমোগ্লোবিনটা ব্রেক ডাউন হয় ম্যাক্রোফেজের মাধ্যমে। ব্রেক ডাউন হয় কি কি ফাংশন, একটা হচ্ছে হিম, আর একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা হচ্ছে মেইনলি অ্যামাইনো অ্যাসিড। এটা পরে ব্লাড থেকে পুনরায় আবার সেল তৈরি করার জন্য ইউজ হয়। তাহলে এটা আমাদের বিশেষ বাইরে। হিম থেকে, হিমে থাকে হচ্ছে আয়রন, আর এটা হচ্ছে প্রোটোপলফাইরিন বা পলফাইরিন যেটা বলি, ফেরাস প্লাস পলফাইরিন। এখান থেকে যে আয়রনটা থাকতেছে, এটাও পুনরায় সেল সিনথেসিস জন্য ইউটিলাইজ হয়। তাহলে এটাও রিসাইকেল হয়ে যায়। পলফাইরিন থেকে আমাদের নেক্সট কয়েকটা প্রসেসের মাধ্যমে সংশ্লেষ হচ্ছে বিলিরুবিন। আরো কিছু স্টেপ আছে, আমাদের এটা দরকার নেই। আমাদের কাছে বিলিরুবিন, এই বিলিরুবিনটা থাকছে আনকনজুগেটেড। তাহলে আনকনজুগেটেড বিলিরুবিনটা ফর্মেশন হইতেছে। আনকনজুগেটেড বিলিরুবিনটা দেন বাইন্ড করা হচ্ছে অ্যালবুমিনের সাথে। বাইন্ড করে এ যায় হচ্ছে লিভারে। লিভারের হেপাটোসাইট গুলা এই আনকনজুগেটেড বিলিরুবিন আছে, এটার সাথে গ্লুকোরোনিক অ্যাসিড বাইন্ড করে। এর ফলে ফর্মেশন হয় কি, কনজুগেটেড বিলিরুবিন। এই যে আনকনজুগেটেড বিলিরুবিনের সাথে গ্লুকোরোনিক অ্যাসিডের কম্বিনেশন হলো, এটা হচ্ছে যে এনজাইমটা কাজ করে, এনজাইমটার নাম হচ্ছে গ্লুকোরোনাইড ট্রান্সফারেজ। এই গ্লুকোরোনাইড ট্রান্সফারেজ আমাদের ইম্পর্টেন্ট কোথায়, আমাদের যে কনজেনিটাল আনকনজুগেটেড হাইপোক্সিলুরিন আছে দুইটা কজ, একটা হচ্ছে গিলবার্ট সিনড্রোম, আর একটা হচ্ছে রিগলার নেজার সিনড্রোম। এই দুইটা কন্ডিশনে এই এনজাইমটা কম থাকে, ফলে কনজুগেশন করতে পারে না লিভার। এখন এই যে কনজুগেটেড বিলিরুবিনটা ফর্মেশন হলো, এই কনজুগেটেড বিলিরুবিনটা দেন কমন হেপাটিক ডাক, তারপর কমন বাইল ডাক, এরপর ওপেন হবে কোথায়, জিআইটি তে। তাহলে biliary চ্যানেলের মাধ্যমে এটা যাবে জিআই ট্র্যাক্টে। জিআই ট্র্যাক্টে যাওয়ার পরে এটা মেইন আছে আমাদের যে ডাইজেশনে হেল্প করে। এরপর বাকি যেটা থাকে সেটা যায় কোলনে। কোলনের ব্যাকটেরিয়ার মাধ্যমে এটা আবার ডিগ্রেডেশন হয়, হয়ে ফর্মেশন করে স্টার্কোগ্লিনোজেন। স্টার্কোগ্লিনোজেনটা দেন অক্সিডেশন হয়, ফর্মেশন করে স্টার্কোগ্লিন। তাহলে স্টার্কোগ্লিনোজেন দেন স্টার্কোগ্লিন। এই স্টার্কোগ্লিনের কারণে আমাদের স্টুলটা কালার হয় ব্রাউন কালার। এখন স্টার্কোগ্লিনোজেন পাস করলে স্টুলের সাথে, এর আরো দুইটা ফেট আছে। কিছু আবার এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে আবার লিভারে চলে যায়, এন্টেরোহেপাটিক সার্কুলেশনের মাধ্যমে। আর কিছু যায় ব্লাডের মাধ্যমে ইউরিনের, কিডনিতে যায়। কিডনিতে এটা ফর্মেশন হয় ইউরোবিলিনোজেন। এরপর এটা ইউরিনটা পাস করে। তাহলে এই প্রসেসটা হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস বা এক্সট্রা ভাস্কুলার জার্ভিসি ব্রেকডাউন হয় সেখানে। তাহলে কোনো কারণে
আমাদের এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস বেশি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? এলডিএস বেশি পাবো, হিমোগ্লোবিনটা কমে যাবে। এরপর আনকনজুগেটেড বিলিরুবিন, এটা কি হবে? নর্মালি আমাদের যে লিভার আছে এটা নর্মাল কন্ডিশনের তুলনায় 6 থেকে 8 গুণ পর্যন্ত বিলিরুবিন কনজুগেট করতে পারে। মানে হিমোলাইসিস, আমাদের লিভার যে ক্যাপাসিটি আছে এর থেকে 6 থেকে 8 গুণ যদি বেশি হিমোলাইসিস হয়, তারপরেও লিভার সেটা কনজুগেট করতে পারে। এর থেকে বেশি যদি হিমোলাইসিস হয়, লিভার তখন এই কনজুগেশনের প্রসেসটা করতে পারে না, তখন কি হয়? ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন লেভেলটা বাড়তে থাকে। অপরদিকে আনকনজুগেটেড বিলিরুবিন যত বেশি হবে, লিভার তত বেশি কনজুগেশন করবে, আলটিমেটলি স্পেকুলিজম বেশি হবে, ইউরোবিলিজম বেশি হবে, এবং ইউরোবিলিজমটা আমরা বেশি বেশি পাবো। বাকি সবগুলোই বাড়বে, কিন্তু এগুলো আমরা যেহেতু মেজার করি না, আমরা যেগুলো মেজার করি সেগুলোর কথাই বলছি। তাহলে এখানে এলডিএস বাড়লো, হিমোগ্লোবিন কমলো, আনকনজুগেটেড বিলিরুবিনটা বাড়লো। যেহেতু এই পুরো প্রসেসটাই বাড়তেছে, তো এখানে ইউরোবিলিজমটা বাড়বে। স্টুলের কালারটা কি হবে? স্টেকোবিলিনের জন্য বাড়বে, ফলে স্টুলটা বেশি একটু ডার্ক হবে, ডার্ক স্টুল। এখন আসি, কোনো পেশেন্টের যদি হিমোলাইসিসটা এক্সট্রা ভাস্কুলার না হয়ে ইন্ট্রা ভাস্কুলার হয়, মানে উইদিন ভেসেলসে যদি হয়, এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিসটা হইতেছিল কোথায়? মেইনলি লিভার এন্ড স্প্লিনে। এখানে আরেকটা ঘটনা ঘটবে, যেহেতু লিভার এবং স্প্লিনে বেশি বেশি হিমোলাইসিস করতেছে, বেশি বেশি কাজ করতেছে, তো এখানে হেপাটোস্প্লিনোমেগালি হবে। যার কাজ বেশি, তার সাইজও বড় হবে, হেপাটোস্প্লিনোমেগালি। এখন এই হিমোলাইসিসটা যদি লিভার স্প্লেন না হয়ে ভেসেলস এর মধ্যে হয়, ইন্টারস্টেশন হয়, সেক্ষেত্রে কি হবে? হিমোগ্লোবিনটা ব্রেকডাউন হয় না। এখানে তো ম্যাক্রোফেজ ছিল ব্রেকডাউন করার জন্য, এখানে হিমোগ্লোবিনটা ইনট্যাক্ট থাকে। এখন এই ইনট্যাক্ট যে হিমোগ্লোবিন, এটা হচ্ছে আমাদের বডির জন্য টক্সিক। বডি কি করতে চায়? এটাকে নিউট্রালাইজ করার জন্য লিভারের মাধ্যমে তৈরি করা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন। এই হ্যাপ্টোগ্লোবিনটা হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে এটাকে ইনঅ্যাক্টিভেট করার চেষ্টা করে, এবং তখন এটাকে নিয়ে যায় কোথায়? এই যে রেটিকুলার সিস্টেমে, লিভার এবং স্প্লেনের কাছে নিয়ে যায়, গিয়ে বাকি প্রসেস গুলা একইভাবে চলতে থাকে। তাহলে কি হবে? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস কি হবে? বিলিরুবিন বাড়বে, এলডিএস বাড়বে, ইউরোবিলিজম বাড়বে, এই সবগুলো একই হবে। এখন একটা সময় কি হয়, যখন অনেক বেশি বেশি হিমোলাইসিস হয়, তখন এই হ্যাপ্টোগ্লোবিন গুলো বডিতে কি হয়? এই স্টোরটা কমে যায়, যেহেতু বেশি বেশি বাইন্ড করছে। তো আমরা যদি হ্যাপ্টোগ্লোবিন মেজার করি, তাহলে কি হবে? ইন্টারভাস্কুলার হিমোলাইসিসে হ্যাপ্টোগ্লোবিন ফ্রি যে হ্যাপ্টোগ্লোবিন থাকবে, এটার পরিমাণটা কমে যাবে। এক সময় দেখা যায় বডিতে হ্যাপ্টোগ্লোবিন অনেক বেশি কমে যায়, তখন যে ফ্রি হিমোগ্লোবিন গুলো আছে, এরপর হ্যাপ্টোগ্লোবিনের সাথে বাইন্ড করার মতন আর নাই, হ্যাপ্টোগ্লোবিন গুলো শেষ হয়ে গেছে। তখন এই হিমোগ্লোবিন গুলো কি করে? এখানে যে ফেরাস আয়নটা ছিল, ফেরাস আয়ন, এটা তখন অক্সিডাইজড হয়ে ফেরিক আয়নে কনভার্ট হয়। Fe2+ ছিল, এটা Fe3+ হয়। এটাকে বলা হয় ফেরিক হিমোগ্লোবিন বা মেট হিমোগ্লোবিন। মেট হিমোগ্লোবিনের সমস্যা কি? আমরা জানি, লাস্ট ক্লাসে পড়ছিলাম যে অক্সিজেনটা বাইন্ড করে ফেরাস আয়নের সাথে। এখন যেহেতু ফেরিক আয়ন ফর্মেশন আছে, এই ফেরিক আয়নটা কি করে? এটা অক্সিজেনের সাথে বাইন্ড করতে পারে না, ফলে এই মেট হিমোগ্লোবিন, এটা অক্সিজেনের বাইন্ডিং ক্যাপাসিটিটা কমে যায়। আমরা বলছিলাম না, মেট হিমোগ্লোবিন ফর্মেশন হলে অক্সিজেন হিমোগ্লোবিন চাপটা লেফট শিফট হয়ে যায়, ঠিক আছে? মেট হিমোগ্লোবিনের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, এটা যদি বেশি ফর্মেশন হয়, পালস অক্সিমিটার দাম যদি মেজার করেন, স্যাচুরেশন সবসময় 85% কাছাকাছি দেখা যায়, অক্সিজেন যত কম থাকবে। এটা আমাদের কনসিডারেশন না। তাহলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসে হিমোগ্লোবিনটা ফার্স্ট বাইন্ড করলো হ্যাপ্টোগ্লোবিনের সাথে, ফলে হ্যাপ্টোগ্লোবিন লেভেলটা কমে যাচ্ছে আস্তে আস্তে। যখন হ্যাপ্টোগ্লোবিন অনেক বেশি কমে যাবে, তখন ফেরাস আয়নটা অক্সিডাইজ হয়ে ফেরিক আয়ন হবে, এটাকে বলা হয় মেট হিমোগ্লোবিন। এটা দেন বাইন্ড করে অ্যালবুমিনের সাথে, এরপর ফর্মেশন হয় মেট হিম অ্যালবুমিন। তাহলে ইন্টারভাস্কুলার হিমোলাইসিসে মেট হিমোগ্লোবিন বাড়বে, মেট হিম অ্যালবুমিন বাড়বে। যখন এই প্রসেসটাও যখন স্যাচুরেটেড হয়ে যায়, এরপর নতুন একটা প্রোটিনের সাথে বাইন্ড করে, এর নাম হচ্ছে হিমোপেক্সিন। ফলে কি হবে? হিমোপেক্সিনের লেভেলও ব্লাড আস্তে আস্তে কমতে থাকবে, কারণ হিমোপেক্সিনটা হিমোগ্লোবিনের সাথে আস্তে আস্তে বাইন্ড করতেছে। তাহলে কি কি কমলো? একটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন কমে যাচ্ছে, হিমোপেক্সিনের লেভেল কমে যাচ্ছে, অপরদিকে মেট হিমোগ্লোবিন, মেট হিম অ্যালবুমিন এগুলা বাড়তেছে। এখন এই প্রসেস গুলো যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে, হিমোলাইসিস দেখা যাচ্ছে আরো বেশি বেশি হিমোলাইসিস হচ্ছে,
তখন এই সবগুলোই কমে যায়। হিমোগ্লোবিন লেভেল কমে গেছে, হ্যাপ্টোগ্লোবিন কমে গেছে, তারপরে মিট অ্যালবুমিন মিট হলো অনেক বেশি বেড়ে গেছে। এরপরে যে ফ্রি হিমোগ্লোবিন গুলো থাকবে, কন্টিনিউসলি তো বডিতে হিমোলাইসিস হইতেই আছে, এরপরে যে ফ্রি হিমোগ্লোবিন থাকবে এগুলো তখন ইউজেনে পাস করে। এটাকে বলা হয় হিমোগ্লোবিন ইউরিয়া। তাহলে হিমোগ্লোবিন ইউরিয়া হলে পেশেন্টের ইউরিনটা হবে ডার্ক ইউরিন। ইউরিনটা যখন হিমোগ্লোবিন পাস করবে তখন কিডনির যে প্রক্সিমাল টিউবুল আছে, প্রক্সিমাল টিউবুল কি করে, কিছু কিছু হিমোগ্লোবিনকে সেলের মধ্যে নিয়ে নেয়, নিয়ে সেই হিমোগ্লোবিনটাকে ডিসকাস ভেঙে যে আয়রনটা থাকে সেটাকে হিমোসিডেরিন হিসেবে জমা করে রাখে। হিমোসিডেরিন কোথায় থাকে, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুল। এরপরে একটা সময় কি হয়, এই টিউবুলার যে সেলগুলো আছে এই সেলগুলো স্ল্যাপিং হয় এবং ইউরিনটা পাস করে, তখন হিমোসিডেরিন গুলো ইউরিনে পাস করবে, এটাকে বলা হবে হিমোসাইডারিন ইউরিয়া। তাহলে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিসে আমরা কিছু এক্সট্রা ফিচার পাইতেছি, সেগুলো কি, হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে, মিট অ্যালবুমিন বাড়বে, হিমোফ্লেক্সিন লেভেলটা কমবে, হিমোগ্লোবিন ইউরিয়া হবে, হিমোগ্লোবিন ইউরিয়া বা ডার্ক ইউরিন হবে, দেন হচ্ছে হিমোসিডেরিন ইউরিয়া হবে। এর মধ্যে হিমোসিডেরিন ইউরিয়া এটা হচ্ছে মোস্ট স্পেসিফিক ফর ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে এই ফিচার গুলা, এই পাশে যে ফিচার গুলো পাইলাম এগুলো এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিসে পাবো না। অপরদিকে অন্য যে ফিচার গুলো যেমন ল্যাকটেট ডিহাইড্রেশন বাড়তেছে, হিমোগ্লোবিন কমতেছে, বিলিরুবিন বাড়তেছে, আনকনজুগেট বিলিরুবিন, ইউজন বিলিরুবিন ইউজনে বাড়তেছে, এগুলা দুইটা প্রসেসে পাওয়া যাবে। তাহলে কিছু জিনিস আছে আমরা দুইটা হিমোলাইসিসে পাইতেছি, আর কিছু স্পেসিফিক ফিচার আছে যেগুলো আমরা শুধু ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস পাইতেছি। এই ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে আমাদের আজকে মেইন পড়া আর কি। এটা বুঝতে আমরা পয়েন্টার্স গুলোতে যাবো। কেটে গেল নাকি আবার? আপনি কি screen দেখতে পাচ্ছেন? জি। হ্যালো। আচ্ছা, তাহলে দেখেন এই কথাগুলো এখানে বলা হয়েছে। একটা হচ্ছে হলমার্কস অফ হিমোলাইসিস, এটা এক্সট্রা ভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার দুইটাতে পাওয়া যাবে। যেহেতু আরবিসি গুলো ডিসট্রাকশন হচ্ছে সো হিমোগ্লোবিন কমে যাবে, হ্যাঁ হিমোগ্লোবিন থেকে আনকনজুগেটেড বিলিরুবিন ফাংশন হবে, ইউজেনে অ্যাপিয়ার করবে ইউজোবিলিনিজম, এটা বাড়বে, সেল ডেক্সেশনের কারণে ল্যাকটেট ডিহাইড্রেজ ব্লাডে আসবে, এটা পরিমাণ বাড়বে। আর যখন বেশি বেশি হিমোলাইসিস হবে তখন বোন ম্যারো কি করবে, এটাকে কাভার দেওয়ার জন্য ইমেসিস যে সেলগুলো আছে সেগুলোকে ব্লাডে পাঠাবে। এর মধ্যে একটা সেল আছে রেটিকুলোসাইট, ফলে রেটিকুলোসাইট কাউন্টটা বাড়বে। আর ইমেসিস আরবিসি গুলো যে ব্লাডে আসতেছে এটার কারণে ব্লাস্ট গুলো বেশি বেশি পাবো আমরা। অপরদিকে অ্যাডিশনাল ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, তাহলে এগুলো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস জন্য স্পেসিফিক। কি কি বলছিলাম, একটা হচ্ছে হ্যাপ্টোগ্লোবিন কমে যাবে, আর একটা হচ্ছে হিমোফ্লেক্সিন কমে যাবে, এটা ভিতরে লেখা আছে, এটা এখানে লেখা নেই বক্সে। মিট অ্যালবুমিন বাড়বে, হিমোগ্লোবিন গুলো ইউরিয়ানে যখন অ্যাটাচ করবে তখন আমরা হিমোগ্লোবিন ইউরিয়া পাবো, আর একটা হচ্ছে পজিটিভ ইউরিনারি হিমোসিডেরিন বা হিমোসিডেরিন ইউরিয়া পাবো। এই ফিচার গুলো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস জন্য স্পেসিফিক। তাহলে পরীক্ষায় দুইভাবে কোশ্চেন আসতে পারে, একটা হচ্ছে হোয়াট আর দ্য ফিচার্স অফ হিমোলাইসিস, আর একটা আসতে পারে হোয়াট আর দ্য ফিচার্স অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ঠিক আছে, এতক্ষণ যেগুলো ডিসকাস করলাম এই কথাগুলো উপর লেখা আছে। The bone marrow may increase its output of red cells 6 to 8-fold by increasing the proportion of red cell produced, expanding the volume of active marrow and releasing reticulocytes prematurely. আর যখন বেশি বেশি হিমোলাইসিস হবে এই হিমোলাইসিসটা 6 to 8-fold পর্যন্ত বন্ধ কাভার করতে পারে। এর পাশে যখন পেশেন্টের হিমোলাইসিস হয় তখন স্পেসিফিক সেল পাওয়া যায়, এর মধ্যে একটা হচ্ছে স্পেরোসাইট। স্পেরোসাইটটা কি, নর্মাল যে আরবিসি থাকে এর একটা সেন্ট্রাল প্যালো থাকে, একটা আরবিসি মাঝখানে কিছুটা সেন্ট্রাল এরিয়া থাকে, ওই অংশ সাদা থাকে বা প্যালো থাকে। স্পেরোসাইট সেলগুলোতে কোনো সেন্ট্রাল প্যালো থাকে না। স্পেরোসাইট পাওয়া যায় কোথায় কোথায়, মেইনলি পাওয়া যাচ্ছে অটোইমিউন হিমোলাইসিসে, আর একটা হচ্ছে হেরিডিটারি স্পেরোসাইটোসিস।
এর বাইরে আরো দুটো কন্ডিশন আছে যে দুটো পরীক্ষা আছে, একটা হচ্ছে পোস্ট স্প্লেনেক্টমি আর একটা হচ্ছে সিলিয়াক ডিজিজ। তাহলে এই কন্ডিশন গুলোতে স্পেসিফাইড পাওয়া যায়। সিকেল সেল সিকেল সেল ডিজিজে পাওয়া যায়, এটা মনে রাখার কিছু নেই। আর একটা হচ্ছে রেড সেল ডিমান্ড বা সিস্টোসাইট, এটা পাওয়া যায় মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইসিসে। একটু পরে আমরা পাবো। মাইক্রো মানে হচ্ছে কি স্মল, এনজিও মানে হচ্ছে ভেসেল। তাহলে স্মল ভেসেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় যখন আর্টিফিশিয়াল ডিস্ট্রাকশন হয় সেটাকে বলে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইসিস। এটা কিছু কন্ডিশন আছে, একটু পরে আসবে। এরপর আসে বাইট সেল। বাইট সেলটা দেখতে অনেকটা আইফোনের যে লোগো আছে তবে অ্যাপল এক পাশ থেকে কিছুটা খাওয়া ওরকম, আরবিসি গুলো ওরকম দেখা যাবে। আরবিসি নর্মালি শেপ থাকবে কিন্তু এক পাশে দেখে মনে হয় কিছুটা খেয়ে নিছে, এটাকে বলে বাইট সেল। তাহলে এক পাশে কিছুটা খাওয়া মতন থাকবে। বাইট সেল পাওয়া যায় কোথায়? অক্সিডেটিভ হিমোলাইসিসে। এটা পাওয়া যায় মেনলি গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেজ ডেফিসিয়েন্সিতে। একটু আমরা ডিসকাস করবো। এর পাশে কজেস এন্ড ক্লাসিফিকেশন অফ হিমোলাইসিস। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা বক্স। হিমোলাইসিস মেইনলি দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনহেরিটেড কন্ডিশন আর একটা হচ্ছে অ্যাকুয়ার্ড কন্ডিশন। ইনহেরিটেড কন্ডিশনের মধ্যে তিন ধরনের ডিফেক্ট হতে পারে। একটা সার্ভিসি মেমব্রেনের ডিফেক্ট, আর এর মধ্যে থাকে হিমোগ্লোবিন সেটা ডিফেক্ট, আর একটা হচ্ছে এনজাইমের ডিফেক্ট। রেড সেল মেমব্রেনের দুই ধরনের ডিফেক্ট পাওয়া যায়, একটা হচ্ছে হেরিডিটারি স্পোসাইটোসিস আর একটা হচ্ছে ইলিপ্টোসাইটোসিস। আর হিমোগ্লোবিনের মধ্যে মেইন হচ্ছে গ্লোবিন চেইনে যে ডিফেক্ট আছে। গ্লোবিন চেইনটা যদি কমতে যায় সেটাকে বলা হবে থ্যালাসেমিয়া, আর যদি অ্যাবনর্মাল চেইনতে যায় সেটাকে বলে সিকল সেল ডিজিজ বা সিকল সেল অ্যানিমিয়া। আর তিনটে এনজাইম আছে, একটা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস, তারপর হচ্ছে পাইরিমিডিন ফাইভ প্রাইম নিউক্লিওটাইড, আর হচ্ছে আমরা ফসফোকাইনেজ মোড। তাহলে এই তিনটা এনজাইম আছে। এখান থেকে একটা জিনিস মনে রাখা লাগবে, সেটা হচ্ছে আরবিসি মেমব্রেনের ডিফেক্ট আর হিমোগ্লোবিনের ডিফেক্ট, এই দুটো ডিফেক্ট হলে যে হিমোলাইসিস হয় সেটা হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। আর এনজাইমের ডিফেক্ট হলে ইন্ট্রা ভাস্কুলার হিমোলাইসিস হবে। এর পাশে অটো অ্যান্টিবডি। অ্যাকুয়েট কজের মধ্যে আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ইমিউনোমেডিয়েটেড আর একটা হচ্ছে নন ইমিউনোমেডিয়েটেড। তাহলে ইমিউনোমেডিয়েটেড গুলোতে কি হবে? কোম টেস্ট পজিটিভ পাবো আমরা, কোমস পজিটিভ। ইমিউনোমেডিয়েটের মধ্যে আবার দুই ধরনের আছে, একটা হচ্ছে অটো অ্যান্টিবডি, একটা হচ্ছে অ্যালো অ্যান্টিবডি। অটো অ্যান্টিবডিটা কোনটা? যেটা বডি নিজেতে থাকে। আর অ্যালো অ্যান্টিবডি যদি অন্য কোনো পার্সন থেকে পায়। অটো অ্যান্টিবডি আবার দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডিস, একটা হচ্ছে কোল্ড অ্যান্টিবডিস। এটাও পরে আমরা ডিসকাস করবো। এখান থেকে যে রেড মার্ক গুলো দেওয়া আছে এগুলো পরীক্ষায় বেশি আছে, এগুলো মুখস্থ করা লাগবে। আচ্ছা, এখানে ওয়ার্ম অ্যান্টিবডি যেটা, এটা হচ্ছে এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হয়। কোল্ড অ্যান্টিবডিসটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। অ্যালো অ্যান্টিবডির মধ্যে দুইটা আছে, একটা হচ্ছে হিমোলাইটিক রিলিজ অফ নিউবর্ন, যেটা এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হবে। ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এটা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। আর নন ইমিউনো যে কজগুলো আছে সবগুলাই ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। একটু পরে সব একসাথে দেওয়া আছে। নন ইমিউনো কজের মধ্যে চারটা ভাগ আছে। এর মধ্যে একটা আছে মেকানিক্যাল, এর মধ্যে এই মেকানিক্যাল গুলো খুব ইম্পর্টেন্ট। প্রস্থেটিক ভালভ, তাহলে কোন একটা পেশেন্টের কার্ডিয়াক ভালভুলার ডিজিজ আছে, এই পেশেন্টটা যদি প্রস্থেটিক ভালভ দেওয়া হয় বা ভালভ রিপ্লেসমেন্ট করা হয়, এরপরে পেশেন্ট যদি অ্যানিমিয়া প্রেজেন্ট করে তাহলে মোস্ট লাইকলি কজ হচ্ছে নন ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। তাহলে এটা পরীক্ষার সিনারিও হিসেবে আসতে পারে। তো কোন একটা পেশেন্টের প্রস্থেটিক ভালভ রিপ্লেসমেন্ট করা হয়েছে, এই পেশেন্টটা এখন প্রেজেন্ট করছে অ্যানিমিয়া নিয়ে, সাথে রিপ্লোসাইট কাউন্ট বেশি আছে, মোস্ট লাইকলি কজ কি? তাহলে এটা কি নন ইমিউনো হিমোলাইটিক অ্যানিমিয়া। তারপরে একটা কথা বলছিলাম সিস্টোসাইট বা ফ্রেগমেন্ট আর বেশি পাওয়া যায় মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়াতে। তাহলে মাইক্রো এনজিওপ্যাথিক হিমোলাইটিক অ্যানিমিয়ার উদাহরণ হচ্ছে, ইম্পর্টেন্ট তিনটা হচ্ছে ডিআইসি, হাস এন্ড টিটিপি। এই তিনটা পরীক্ষা বেশি আসে। ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশন, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, আর একটা হচ্ছে থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারফোরা। এই ধরে আর দুটো হচ্ছে ডিসেমিনেটেড কার্সিনোমাটোসিস, আর একটা হচ্ছে ম্যালিগনেন্ট অফ প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন। এর মধ্যে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিনটা, হাস, টিটিপি এন্ড ডিআইসি। হেমাটোলজির লাস্ট ক্লাসে এই টপিক আছে, তখন আমরা আরো ডিসকাস করবো। এরপর আসে মার্স হিমোগ্লোবিন ইউরিয়া, মেইনলি কাদের? যারা হচ্ছে ম্যারাথন রানার, লম্বা সময় যারা হাঁটে বা দৌড়ায় বা মার্সিং করে তাদের ক্ষেত্রে হিমোলাইসিস হতে পারে। এটাকে বলা হয় মার্স হিমোগ্লোবিন ইউরিয়া। তাহলে কোন একটা ম্যারাথন পেশেন্ট, সে দেখা যাচ্ছে 20 কিলোমিটার বা 30 কিলোমিটার দৌড়াইছে, এরপর যদি পেশেন্টের অ্যানিমিয়া হয় বা হিমোগ্লোবিনটা কম পাওয়া যায়, তাহলে সেটা কজ কি? মার্স হিমোগ্লোবিন ইউরিয়া। ইনফেকশনের মধ্যে
দুইটা ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যালেরিয়া, একটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম পারফিউমিডাস। তাহলে ম্যালেরিয়াতে আমরা একটা কন্ডিশন জানি, ব্ল্যাক ওয়াটার ফিভার। কোন ধরনের হয়? ইউজুয়ালি ফ্যালসিফেরাম ম্যালেরিয়া দিয়ে হয়, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম দিয়ে। কেন হয়? ডিউ টু এক্সেসিভ ইন্টারভাস্কুলার হিমোলাইসিস। আমরা একটু আগে ডিসকাস করলাম যে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হলে পেশেন্টের হিমোগ্লোবিন ইউরিয়া হতে পারে। যদি কোনো পেশেন্টের এক্সেসিভ হিমোলাইসিস হয়, তাহলে সেক্ষেত্রে পেশেন্টটা এরকম ভেরি ডার্ক ইউরিন হতে পারে। ওইটার সাথে মিল রেখে তার নামও রাখা হয়েছে ব্ল্যাক ওয়াটার ফিভার। ব্ল্যাক ওয়াটার না, ব্ল্যাক ইউরিন সম্ভবত। তাহলে ম্যালেরিয়া একটা ইম্পর্টেন্ট কজ অফ ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। এর পাশে কিছু কেমিক্যাল কন্ডিশন আছে, এর মধ্যে কিছু ড্রাগস আছে। এর মধ্যে ইম্পর্টেন্ট আছে ড্যাপসন, একটা হচ্ছে সালফোসাইলাজিন, আর একটা হচ্ছে উইলসন ডিজিজ। তাহলে আমরা উইলসন ডিজিজ পড়াশোনা বলছিলাম, উইলসন ডিজিজে কি হয়? ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় ডিউ টু এক্সেসিভ কপার। এছাড়া পানিতে ডুবে গেলে, আগুনে পুড়ে গেল, পেশেন্টের ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হতে পারে। আর একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে প্যারক্সিজমাল নক্সার্নাল হিমোগ্লোবিন ইউরিয়া। তাহলে এটা আমরা একটু ডিসকাস করবো। তাহলে এটা হচ্ছে একটা অ্যাকুয়ার্ড অ্যাবনর্মাল মেমব্রেন, যেখানে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। এখানে আবার এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস, ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস গুলা আর একটু ডিসকাস করা হয়েছে। আমরা অলরেডি ফার্স্ট ডিসকাস করছি। এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হয় কোথায়? মেইনলি রেটিকুলো এন্ডোথেলিয়াল সেলস গুলাতে, লিভার অথবা স্প্লিনে। তাহলে এই পেশেন্ট গুলো হেপাটাইটিস লেভেলে পাওয়া যায়। ইন মোস্ট কেসেস হিমোলাইসিস ইজ প্রিডমিনেন্টলি এক্সট্রাভাস্কুলার। তাহলে এখানে কজের মধ্যে যদিও ইন্টারভাস্কুলার গুলো বেশি দেওয়া রয়েছে, আমাদের মোট কোন কজ আছে? এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস গুলা। এক্সাম্পল কি কি? আমরা বললাম হিমোগ্লোবিন অ্যাবনর্মালিটি যদি থাকে, থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, আরবিসি মেমব্রেন ডিফেক্ট, হিস্টোসাইটোসিস বা ইলিপ্টোসাইটোসিস, এগুলো থেকে হবে এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস হবে। আর যেটা কি ওয়ান অ্যান্টিবডিজ আর হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন। তাহলে এগুলো এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস এক্সাম্পল, পরীক্ষা কোশ্চেন আসতে পারে। আর বাকি যেগুলো আছে সবগুলো ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে এটা যেহেতু কম আছে, এটা মুখস্থ করলে মনে রাখা সহজ হবে। ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস ক্ষেত্রে আমরা যেগুলো একটু আগে বললাম সেটাই এখানে ডিটেলস লেখা আছে, আমরা একটু জাস্ট ডায়াগ্রাম দিয়ে পড়ছি। তাহলে এখানে একটু রিডিং করি। When intramuscular red cell destruction occurs, free hemoglobin is released into plasma. Free hemoglobin is toxic to cells. Haptoglobin produced by liver binds free hemoglobin. তাহলে হ্যাপ্টোগ্লোবিন যখন ফ্রি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তখন কি হবে? হ্যাপ্টোগ্লোবিন লেভেলটা কমে যাবে, এটাই বলছে, রেজাল্টিং ইন আ ফল ইন ইটস লেভেলস। তারপর যখন হ্যাপ্টোগ্লোবিন গুলো স্যাচুরেটেড হয়ে গেল, হ্যাপ্টোগ্লোবিন লেভেলটা যখন কমে গেছে বডিতে, তখন কি হবে? হিমোগ্লোবিন গুলো অক্সিডাইজ হয়ে মিট হিমোগ্লোবিন ফর্মেশন করবে। তাহলে এখানে কি হয়? মেইনলি ফেরাস আয়নটা ফেরিক আয়নে কনভার্ট হয়। এটা দেন বাইন্ড করবে কার সাথে? অ্যালবুমিনের সাথে বাইন্ড করে ফর্মেশন করবে মিট হিম অ্যালবুমিন। এরপরে যে ফ্রি হিমোগ্লোবিন গুলো এক্সট্রা থাকবে, সেই ফ্রি হিমোগ্লোবিন গুলো বাইন্ড করবে সেকেন্ড বাইন্ডিং প্রোটিন হিমোপিক্সিন। তাহলে আলটিমেটলি হিমোপিক্সিন লেভেলটা কমে যাবে। Then, if all the protective mechanisms are saturated, free hemoglobin may appear in the urine and causes hemoglobin urea. এটা কারণে ইউরিনটা হবে ডার্ক। তাহলে ডার্ক ইউরিন। Then renotubular cells absorb hemoglobin, degrade it, and destroy iron as hemosiderin. And finally, hemosiderin appears in urine, gives rise to hemosiderin urea. Hemosiderin urea is always indicative of intravascular hemolysis. তাহলে এইটা জানুয়ারি 21 একটা সিঙ্গেল আসছিল, যে নিচের কোন ফিচারটা the most specific or most indicative for intravascular hemolysis। তাহলে এই সবকিছু ভুলে গেলে একটা লাইন মনে রাখা লাগবে, যে হিমোসিডেনুরিয়া ইজ অলওয়েজ ইন্ডিকেটিভ অফ intravascular hemolysis। তার অন্য লাইনগুলো ভুলে গেলে একটা লাইন অবশ্যই মনে রাখা লাগবে। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম এর মধ্যে এই বক্সটা, যে বক্স 25.36, আর এই যে হিমোসিডেনুরিয়া অলওয়েজ ইন্ডিকেটিভ অফ intravascular hemolysis, এই দুটো রাস্তা মাস্ট মনে রাখতে হবে। এর পাশে ডিরেক্ট কোম টেস্ট আর ইনডিরেক্ট কোম টেস্ট। তাহলে এটা বইয়ে বেশ ছবিতে সুন্দর বোঝানো আছে, পরীক্ষা খুব একটা আসে না। সেখান থেকে জাস্ট কজগুলো মনে রাখলে হবে, কোথায় কোথায় ডিরেক্ট কোম টেস্ট পজিটিভ হবে আর কোথায় কোথায় ইনডিরেক্ট কোম টেস্ট পজিটিভ হবে। ডিরেক্ট কোম টেস্ট আমরা মিলে দেখি কি? অ্যান্টিবডি বাউন্ড টু রেড সেল সারফেস। আর ইনডিরেক্ট কোম টেস্ট দেখি অ্যান্টিবডিজ ইন প্লাজমা। তাহলে কজগুলো একটু মুখস্থ করে নিবে। এরপর আছে রেড সেল মেমব্রেন ডিফেক্টস। রেড সেল মেমব্রেন ডিফেক্টস আমরা দুইটা এক্সাম্পল বলছিলাম, একটা হচ্ছে হেরিডিটারি স্পেসাইটোসিস আর একটা হচ্ছে হেরিডিটারি লিপোসাইটোসিস। এখানে একটা বেসিক
ইনফরমেশন হচ্ছে আমাদের যে আরবিসি গুলোর সাইজ, এটা আমাদের যে ক্যাপিলারি গুলো আছে এগুলো সাইজ থেকে একটু বড় থাকে। এরপরও আরবিসি গুলা ক্যাপিলারির ভিতর থেকে পাস করতে পারে, কারণ আরবিসি গায়ে কিছু স্ট্রাকচারাল প্রোটিন থাকে। এই প্রোটিন গুলোর কারণে আরবিসি গুলা স্কুইজ করতে পারে বা নিজস্ব স্ট্রাকচার চেঞ্জ করতে পারে। ফলে কি হয়, এগুলো যে স্মল ভেসেল আছে সেগুলোর মধ্যে দিয়ে পাস করতে পারে। এখন কোনো কারণে আরবিসি গায়ে যে প্রোটিন গুলো আছে এই প্রোটিন গুলো যদি ডেফিসিয়েন্স থাকে, তখন আরবিসি যে স্কুইজ করা বা স্ট্রাকচার চেঞ্জ করা এই কাজটা করতে পারে না। ফলে এই স্মল ভেসেলের মধ্যে গেলে এই আরবিসি গুলা ব্রেকডাউন হয়ে যায়। তাহলে এই যে স্ট্রাকচার প্রোটিন ডেফিসিয়েন্সি, এই দুইটা এক্সাম্পল হচ্ছে, একটা হচ্ছে হেরিটেরি স্পোসাইটোসিস আর একটা হচ্ছে হেরিটেরি ইজিপ্টোসাইটোসিস। হেরিটেরি স্পোসাইটোসিসে কি হয়, যে বিটা স্পেকট্রিন বা এনকাইরিন এই দুটো প্রোটিন ডেফিসিয়েন্স থাকে। আর ইজিপ্টোসাইটোসিসে আলফা স্পেকট্রিন অথবা প্রোটিন 4.1 এটা ডেফিসিয়েন্স থাকে। এই প্রোটিন গুলো ডেফিসিয়েন্স থাকার কারণে আরবিসি কি করে, আরবিসি যে শেপটা এটা চেঞ্জ করতে পারে না বা স্প্লিট করতে পারে না, ফলে আরবিসি গুলো ব্রেকডাউন হয়। তাহলে এটা জানা লাগবে যে কোনটাতে কি ডেফিসিয়েন্সি থাকে। দুইটা কন্ডিশনই অটোসোমাল ডোমিনেন্ট কন্ডিশন। এর পাশে প্রেজেন্টেশন কেমন হতে পারে? মোস্টলি পেশেন্ট গুলো অ্যাসিম্পটোমেটিক থাকে। সাধারণত ইনভেস্টিগেশন করার সময় ফিচার গুলো পাওয়া যায়। তাহলে কি পাওয়া যাবে, একটু আগে আমরা ডিসকাস করছি, হেরিটেজ স্পোসাইটিস টিবিএ তে স্পোসাইট পাওয়া যাবে। আর যেহেতু এটা হিমোলাইটিক অ্যানিমিয়া, সেখানে বিলিরুবিন লেভেল বেশি থাকতে পারে, রেটিকুলোসাইট কাউন্ট বেশি থাকতে পারে। তো পরীক্ষায় আমাদের যে সিনারিও দেয় সেখানে থাকে, যে পয়েন্ট লাইনটি ইম্পর্টেন্ট, treatment gallstones are present in up to 50% of patients and may cause symptomatic cholecystitis। তাহলে আমাদের পরীক্ষায় যে সিনারিও থাকবে সেখানে থাকবে কি, পেশেন্ট প্রেজেন্ট করতে একটা রাইট আপার কোয়াড্রেন্ট পেইন নিয়ে, আর এর সাথে সিবিসি ফাইন্ডিংস থাকবে, অ্যানিমিয়া থাকবে, হিমোলাইসিসের ফিচার থাকবে, এলডিএল বেশি থাকতে পারে, বিলিরুবিন বেশি থাকতে পারে। তাহলে এইটা দিয়ে মেনলি পরীক্ষার সিনারিও থাকবে, রাইট আপার কোয়াড্রেন্ট পেইন প্লাস ফিচার্স অফ হিমোলাইসিস। এছাড়া হেরিটেজ স্পোসাইটিস সাব তিনটা ক্রাইসিস কন্ডিশনে প্রেজেন্ট করতে পারে, একটা হিমোলাইটিক ক্রাইসিস, মেগালোব্লাস্টিক ক্রাইসিস আর একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। এর মধ্যে আমাদের জন্য পরীক্ষা ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্লাস্টিক ক্রাইসিস। অ্যাপ্লাস্টিক ক্রাইসিসটা কখন হয়, এই হেরিটেজ স্পেসিফিক পেশেন্টের যদি পার্ভো ভাইরাস বা ইরেক্ট্রো ভাইরাস ইনফেকশন হয়, তাহলে হেরিটেজ স্পেসিফিক অলরেডিতেই আরবিসি হিমোলাইসিস হইতেছে, আরবিসি হিমোলাইসিস। আর পার্ভো ভাইরাস বি19 বা ইরেক্ট্রো ভাইরাসের যে ভাইরাসটা, এটাও কি করে, যা আরবিসি কে ইনফেক্ট করে বা আরবিসি ডিস্ট্রাকশন করে। এবং মেইনলি ইমেসিস যে আরবিসি আছে বা আরবিসি প্রোজেন্টাল যে সেলগুলো আছে সেগুলোকে বেশি ডিস্ট্রাকশন করে। এর ফলে কি হয়, পেশেন্টের অ্যাপ্লাস্টিক ক্রাইসিস নিয়ে প্রেজেন্ট করে। একটা কথা বলছিলাম কি, যে কোনো হিমোলাইটিক কন্ডিশনে বোন মেরু বেশি বেশি রেটিকুলোসাইট প্রোডাকশন করে এবং হিমোলাইটিক অ্যানিমিয়াগুলোকে আমরা রেটিকুলোসাইটোসিস পাই। এখানে একটা ব্যতিক্রম হচ্ছে পার্ভোভাইরাস বি19 যে ভাইরাসটা, এটা ইরেকসাইট প্রোজেন্টাল সেল বা ইমেসিস আরবিসি এগুলোকে ডিস্ট্রাকশন করে ফেলে। ফলে এখানে রেটিকুলোসাইট কাউন্টটা কম পাওয়া যায়, লো রেটিকুলোসাইট কাউন্ট। তাহলে লো রেটিকুলোসাইট কাউন্ট প্লাস হিমোলাইসিস, নর্মালি হিমোলাইসিস আমি কি পাবো বলছিলাম, রেটিকুলোসাইট কাউন্টটা বেশি পাবো। যদি কোনো একটা পেশেন্ট হিমোলাইটিক পেশেন্ট রেটিকুলোসাইট কাউন্ট কম পায়, তাহলে আমাদের একটা এটা মাথায় রাখতে হবে যে পার্ভোভাইরাস বি19 ইনফেকশন হয় একটা চান্স থাকতে পারে। তাহলে এটা পরীক্ষা সিঙ্গেল বেস দিতে পারে। হেরিটেরি স্পোসাইটিস পেশেন্ট এখন প্রেজেন্ট করছে এখন সিভিয়ার অ্যানিমিয়া নিয়ে, রেটিকুলোসাইট কাউন্টটা লো আছে, তাহলে মোস্ট লাইকলি ইনফেকশন বা মোস্ট লাইকলি কজ, তাহলে সেক্ষেত্রে কজ হবে কি, পার্ভোভাইরাস বি19 ইনফেকশন। তাহলে হেরিটেরি স্পোসাইটিস। নেক্সট আমরা একটা ডিজিজ পড়বো, সিকল সেল ডিজিজ। তাহলে সিকল সেল ডিজিজের ক্ষেত্রে যদি পার্ভোভাইরাস বি19 ইনফেকশন হয়, সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাস্টিক ক্রাইসিস পাবো, রেটিকুলোসাইট কাউন্টটা কম পাবো। তাহলে এটা আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখতে হবে। ইনভেস্টিগেশনের মধ্যে আমাদের মোস্ট স্পেসিফিক বা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট আছে হলো সাইটোমেট্রিক টেস্ট। তাহলে এটা পরীক্ষা সিঙ্গেল রাখতে পারে। এর আরেকটা নাম হচ্ছে ইওসিন 5 মেলামাইড টেস্ট। তাহলে এমআরসি পরীক্ষা অনেক সময় ফ্লো সাইটোমেট্রিক টেস্ট না দিয়ে এই নামটা দিয়ে রাখে। এফসিএস এর জন্য ফ্লো সাইটোমেট্রিক টেস্ট এটা মনে রাখলে হবে। এইটাই লেপ্টোসাইটোসিস, এটা আমাদের খুব একটা দরকার নেই, জাস্ট এখানে আলফা স্পেকট্রিন অথবা প্রোটিন 4.1 ডেফিসিট থাকে, একটা লাইন মাথা রাখলে হবে। এরপর সে রেড সেল এনজাইমোপ্যাথিস। আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আরবিসি তে কোনো মাইটোকন্ড্রিয়া থাকে না, এবং আরবিসি তে দুইটা ইম্পর্টেন্ট পাথওয়ে থাকে। মধ্যে একটা হচ্ছে গ্লাইকোলাইসিস পাথওয়ে, যেটা মাধ্যমে আরবিসি তে এটিপি জেনারেশন হয়। আর একটা হচ্ছে
হেক্সোস মনোফসফেট বা এইচএমপি সার এই পাথরের মধ্যে প্রডিউস হয় এনএডিপিএইচ অ্যান্ড গ্লুটাথিয়ন। এনএডিপিএইচ এবং গ্লুটাথিয়নের কাজ হচ্ছে অক্সিডেটিভ স্ট্রেস থেকে প্রোটেকশন দেওয়া, আর এটিপির কাজ হচ্ছে এনার্জি জেনারেশন বা এনার্জি প্রোভাইড করা। তাহলে কোনো পেশেন্টের যদি গ্লাইকোলাইটিক পাথওয়েতে ঝামেলা থাকে, তাহলে এই পেশেন্টটা এটিপি প্রডিউস করতে পারবে না। এর ফলে কি হবে, রেড সেলগুলো সার্ভাইভ করতে পারবে না এবং পেশেন্ট প্রেজেন্ট করবে ক্রনিক হিমোলাইসিস নিয়ে। আর কোনো পেশেন্ট যদি হেক্সোস মনোফসফেট বা এইচএমপি শান্ট পাথওয়েতে সমস্যা থাকে, তাহলে এই পেশেন্টগুলো এনএডিপিএইচ এবং গ্লুটাথিয়ন প্রডিউস করতে পারবে না। ফলে পেশেন্টগুলো যখনই অক্সিডেটিভ স্ট্রেস হবে তখনই হিমোলাইসিস হবে। তাহলে এই হিমোলাইসিস গুলো হবে পিরিয়ডিক হিমোলাইসিস। তাহলে গ্লাইকোলাইটিক পাথওয়েতে সমস্যা হলে পেশেন্ট প্রেজেন্ট করবে ক্রনিক হিমোলাইসিস নিয়ে, আর এইচএমপি শান্ট পাথওয়েতে সমস্যা হলে পেশেন্ট প্রেজেন্ট করবে পিরিয়ডিক হিমোলাইসিস নিয়ে ডিউ টু অক্সিডেটিভ স্ট্রেস। এই যে এইচএমপি শান্ট পাথওয়ে, এই পাথওয়ের একটা ইম্পর্টেন্ট এনজাইম হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস। তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস ইজ পিভটাল ইন হেক্সোস মনোফসফেট শান্ট পাথওয়ে। তাহলে কোনো পেশেন্টের যদি এই এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই পেশেন্টগুলো কি নিয়ে প্রেজেন্ট করবে, পিরিয়ডিক হিমোলাইসিস নিয়ে প্রেজেন্ট করবে। এখানে একটা ইম্পর্টেন্স আছে, দিস ইজ দ্য মোস্ট কমন হিউম্যান এনজাইমোপ্যাথি। তাহলে আগে পরীক্ষাগুলোতে মোস্ট কমন এই ধরনের কজগুলো বেশি আসতো। এখন সিঙ্গেল গুলো ইউজুয়ালি সিনারি মানে সিনারি দিয়ে কোশ্চেন করে। তো এই ধরনের লাইন গুলোর ইম্পর্টেন্স আস্তে আস্তে আসলে কমে যাচ্ছে। তাহলে গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেসি এটা হচ্ছে একটা এক্স লিঙ্ক রিসেসিভ ডিসঅর্ডার। তাহলে এক্স লিঙ্ক রিসেসিভের ক্ষেত্রে আমাদের একটা ক্যারেক্টারিস্টিক মনে রাখা লাগবে যে এই ডিজিজ গুলো মেইন হয় কাদের, মেল পেশেন্টের বেশি হয়, আর ফিমেল গুলো ইউজুয়ালি ক্যারিয়ার থাকে। আমরা জেনেটিক্স পড়াশোনা এগুলো আবার একটু ডিসকাস করবো। এখন একটা লাইন মনে রাখলে হবে যে মেল পেশেন্ট বেশি অ্যাফেক্টেড হবে, ফিমেল গুলো ইউজুয়ালি ক্যারিয়ার থাকবে। ক্লিনিক্যাল ফিচার্স কি, গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি পেশেন্ট, আমরা বললাম কি যখনই অক্সিডেটিভ স্ট্রেস হবে তখনই পেশেন্ট গুলো হিমোলাইসিস বেশি হবে। তাহলে এই পেশেন্ট গুলো কি হয়, অ্যাকিউট ড্রাগ ইনডিউসড হিমোলাইসিস প্রেজেন্ট করতে পারে। কোন কোন ড্রাগের কারণে হিমোলাইসিস হয় এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এর মধ্যে যে ওষুধগুলো আমরা বেশি ইউজ করি অ্যান্টিবায়োটিক্স, যেমন সালফোনেমাইড, নাইট্রোফ্লোরাইড আর একটা হচ্ছে সিপ্রোফ্লোক্সাসিন। তাহলে এই তিনটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষার সিনারিটাও কেমন আসতে পারে, কোন একটা পেশেন্ট ইউটিআই হয়েছে, অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে, পেশেন্ট এখন প্রেজেন্ট করছে অ্যানিমিয়া নিয়ে। তাহলে মোস্ট লাইকলি কজ কি, অথবা কালপিট ড্রাগ কোনটা, এই ধরনের কোশ্চেন আসতে পারে। তাহলে ড্রাগ কজ গুলো মুখস্থ করা লাগবে, এর মধ্যে অ্যান্টিবায়োটিকটা বেশি ইম্পর্টেন্ট। আরেকটা ইম্পর্টেন্ট ড্রাগ হচ্ছে ড্যাপসন। ড্যাপসনটা এখানে ইম্পর্টেন্ট। ল্যাবরেটরি ফিচার্স আমরা কি কি পাবো, একটা হচ্ছে বাইট সেল পাবো, আর একটা হচ্ছে ব্লিস্টার সেল, আর একটা পাওয়া যায় হেন্স বডি। হেন্স বডিটা মেইন হচ্ছে ডিএনএসআর হিমোগ্লোবিন, এটা আরবিসের মধ্যে থাকে, এটাকে বলা হয় হেন্স বডি। তাহলে এর আগে আমরা পড়ছিলাম হাওয়েল জলি বডি, এখন পড়লাম হেন্স বডি। তাহলে কোনটা কোথায় পাওয়া যায় এগুলো মুখস্থ করতে হবে। এর পাশে পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সি, আর একটা হচ্ছে পাইরিমিডিন ফাইভ টাইম নিউক্লিওটাইড ডেফিসিয়েন্সি। তাহলে এগুলো পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, জাস্ট কয়েকটা লাইন মাত্র আছে, এগুলো পড়লে হবে। যেমন পাইরুভেট কাইনেজ ডিফিসিয়েন্সি আমরা কি পাই, পিভিএফ করলে ডিকেল সেলস পাই। এটা দেখতে হলি লিভস, এক ধরনের পাতা, গাছের পাতা, সেটা মতো দেখতে। আর পাইরিমিডিন ফাইভ টাইম নিউক্লিওটাইড ডেফিসিয়েন্সি কি পাবো, ব্যাসোফিলিক স্ট্রিপ্টিং পাবো। এই এনজাইমটা আবার হচ্ছে ইনহিবিটার লেড পয়জনিং। তাহলে লেড পয়জনিং আমরা ব্যাসোফিলিক স্ট্রিপ্টিং পাই। তাহলে ব্যাসোফিলিক স্ট্রিপ্টিং আমরা দুইটা কজ এখানে পাইলাম, একটা হচ্ছে লেড পয়জনিং আর একটা হচ্ছে পাইরিমিডিন ফাইভ টাইম নিউক্লিওটাইড ডেফিসিয়েন্সি। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে লেড পয়জনিং এ যে ব্যাসোফিলিক স্ট্রিপ্টিং পাওয়া যায়, এটা কেন পাওয়া যায়, কি কারণে পাওয়া যাচ্ছে, এই এনজাইমটা ইনহিবিশনের কারণে। আর যে তিনটে এনজাইমের ডেফিসিয়েন্সি পড়লাম, এই তিনটে এনজাইমই অটোসোমাল রিসেসিভ ট্রেট। সরি, এই দুটো অটোসোমাল রিসেসিভ, আর গ্লুকোজ সিক্স ফসফেট ডিহাইড্রোজেনেস ডেফিসিয়েন্সি এটা হচ্ছে এক্স লিঙ্ক রিসেসিভ। তাহলে কোনটা কোন ধরনের ডিসঅর্ডার একটু মাথায় রাখা লাগবে। এর পাশে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া, আমরা বলছিলাম অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে অটো অ্যান্টিবডি আর একটা হচ্ছে অ্যালো অ্যান্টিবডি। এর মধ্যে অটো ইমিউন যেটা সেটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডি, আর একটা পাওয়া যায় কোল্ড অ্যান্টিবডি। তাহলে দুইটার এক্সাম্পল বক্স থেকে পড়ে নিতে হবে, আর দুইটা কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে, এগুলো এই বক্স থেকে পড়ে নিবে। ওয়ার্ম অ্যান্টিবডিটা সব থেকে বেশি বাইন্ড করেছে 37 ডিগ্রি সেলসিয়াসে, আর কোল্ডটা বেশি বাইন্ড করে
4 ডিগ্রি সেলসিয়াস, তবে আপ টু 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাইন্ড করতে পারে। বেশি কমন কোনটা? ওয়ার্ম অ্যান্টিবডিটা বেশি কমন, 80% কেসে ওয়ার্ম অ্যান্টিবডিটা পাওয়া যায়। আর এখানে পাওয়া যাচ্ছে আইজিজি অ্যান্টিবডি। কোল্ড অ্যান্টিবডির ক্ষেত্রে পাওয়া যায় আমরা আইজিএম অ্যান্টিবডি। ওয়ার্ম অ্যান্টিবডির আমরা বলছিলাম এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস হবে, আর কোল্ড অ্যান্টিবডির ক্ষেত্রে হিমোলাইসিস হবে ইন্ট্রাভাস্কুলার। আচ্ছা, একটা জিনিস মিস চলে গেছে, সেটা হচ্ছে ওয়ার্ম অ্যান্টিবডিতে যে অ্যান্টিবডিটা পাওয়া যায় এটা রিয়াক্ট করে আইরিস অ্যান্টিজেন এগেনস্টে, আর কোল্ড অ্যান্টিবডির ক্ষেত্রে কমপ্লিমেন্ট এগেনস্টে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা বললাম, এগুলার মুখস্থ করা লাগবে, পরীক্ষায় এমসিকিউ হিসেবে আসতে পারে। এরপর বাকি যেগুলো আছে ওগুলো এত ইম্পর্টেন্ট না। এটার সাথে লাস্ট টপিক প্যারক্সিজমাল নক্সার্নাল হিমোগ্লোবিনুরিয়া। তাহলে এটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে মেইন সমস্যা কি হয়? এখানে মেইন প্যাথোলজি হচ্ছে এখানে যে আরবিসি গুলো থাকে, হেমাটোপয়েটিক স্টেম সেল যেগুলো থাকে, এই সেলগুলোতে দুইটা জিনিসের ডেফিসিয়েন্সি থাকে, যেটা হচ্ছে জিপিআই অ্যাঙ্কর প্রোটিন CD55 এবং CD59। এই দুইটা অ্যাঙ্কর প্রোটিনে এখানে ডেফিসিয়েন্সি থাকে। এটা ডেফিসিয়েন্সি থাকলে কি সমস্যাটা হয়? এই যে দুটো প্রোটিন আছে, এদের কাজ হচ্ছে টু প্রোটেক্ট দ্য সেলস ফ্রম কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস। তাহলে এরা কি করে? কমপ্লিমেন্ট মেডিয়েটেড যে হিমোলাইসিস এটাকে প্রিভেন্ট করে। তাহলে কোনো পেশেন্টের যদি জিপিআই অ্যাঙ্কর প্রোটিন CD55 এবং 59 ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই পেশেন্টটা আরবিসি হলে কি হবে? কমপ্লিমেন্ট মেডিয়েটেড লাইসিস বেশি বেশি হবে। তাহলে পেশেন্ট প্রেজেন্ট করবে কিনা? হিমোলাইসিস প্রেজেন্ট করবে। তাহলে পিএনএস আমরা বলছিলাম কি নন ইমিউনো মেডিয়েটেড হিমোলাইসিস, এবং এটা হচ্ছে ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। ইন্টারভাস্কুলার হিমোলাইসিস ক্ষেত্রে আমরা বলতাম বেশি হিমোলাইসিস হলে পেশেন্টগুলো হিমোগ্লোবিনুরিয়া বা ডার্ক ইউরিনে প্রেজেন্ট করতে পারে। তাহলে এই পেশেন্টগুলো মেইনলি প্রেজেন্ট করে কি? আর্লি মর্নিং ডার্ক ইউরিন হুইচ হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক রেড ব্রাউন কালার। তাহলে এটা হচ্ছে ক্লাসিক্যাল সিনারিও। সব পেশেন্টে থাকবে তা না, তবে ইউজুয়ালি পরীক্ষায় যে সিনারিও গুলো থাকে সেখানে এই ধরনের ফিচার্স দেওয়া থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্ট গুলো আনইউজুয়াল সাইটে ভেনাস অ্যান্ড আর্টেরিয়াল থ্রোম্বোসিস হইতে পারে। তাহলে পিএনএইচ পেশেন্টটা থ্রোম্বোসিস হওয়ার রিস্ক থাকে বেশি। তাহলে একটা পাইলাম ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস, একটা পাইলাম আর্লি মর্নিং ডার্ক, আর একটা পাইলাম ইনক্রিজ রিস্ক অফ থ্রম্বোসিস। তাহলে এই তিনটা দিয়ে মনে পরীক্ষায় সিনারিও আসে। এছাড়া পিএনএসির সাথে তিনটা কন্ডিশন অ্যাসোসিয়েট থাকতে পারে। একটা হচ্ছে হাইপোপ্লাস্টিক বা অ্যাপ্লাস্টিক বোন ম্যারো, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, আর একটা হচ্ছে মাইলো ডিসপ্লাস্টিক সিনড্রোম। এক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ফ্লোসাইটোমেট্রি। তাহলে এই যদি স্পেসাইটোসিস আর হচ্ছে পিএনএস, দুই ক্ষেত্রে ইনভেস্টিগেশন অফ চয়েস হচ্ছে ফ্লোসাইটোমেট্রি। ম্যানেজমেন্ট কি? এখানে আমরা বললাম কি কমপ্লিমেন্ট মেডিয়েটেড হিমোলাইসিস হয়, সো কমপ্লিমেন্টটাকে ইনহিবিট করা হয়। কিভাবে ইনহিবিট করবো? অ্যান্টি কমপ্লিমেন্ট C5 মনোক্লোনাল অ্যান্টিবডি দিয়ে। তাহলে এটা পরীক্ষা অনুষ্ঠান কোশ্চেন আছে যে পিএনএস এর ট্রিটমেন্ট অফ চয়েস কি? তাহলে অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি কি নামে পাওয়া যায়? একটা হচ্ছে ইকুলিজুমাব, একটা হচ্ছে র্যাভুলিজুমাব। তাহলে এই দুটো পরীক্ষায় কোশ্চেন আছে। এই দুটো ড্রাগ ইউজ করলে পেশেন্টের একটা ইনফেকশনের রিস্ক বেড়ে যায়, সেটা হচ্ছে নেজেরিয়া মেনিনজাইটিস। এটা হচ্ছে একটা ক্যাপসুলেটেড অর্গানিজম। আমরা জানি ক্যাপসুলেটেড অর্গানিজম গুলোর এগেনস্টে মেনলি কাজ করছে কমপ্লিমেন্ট। সো কমপ্লিমেন্টটা যদি আমরা ইনহিবিট করি, তাহলে এই অর্গানিজম দিয়ে ইনফেকশন রিস্ক বেড়ে যায়। সো যেসব পেশেন্টকে আমরা অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি ট্রিটমেন্ট করবো তাদেরকে অবশ্যই এই যে নিজাম এগেনস্টে ভ্যাকসিনেশন করে রাখতে হবে। তাহলে এইটাও পরীক্ষা কোশ্চেন আসে যে পিএনএস এর পেশেন্ট একে যদি ট্রিটমেন্ট করা হয় কোন ইনফেকশনের রিস্ক বেশি? অ্যান্সার হবে কি নেইজেরিয়া মেনিনজাইটিস। তাহলে পরীক্ষা সিনারি আসবে কিভাবে? কোন একটা পেশেন্ট প্রেজেন্ট করছে আর্লি মর্নিং ডার্ক ইউরিন নিয়ে, ইনভেস্টিগেশন করে পাওয়া গেছে হিমোগ্লোবিন কম আছে, এলডিএল বেশি আছে। অনেক সময় ক্যান্সারোপেনিয়া নিয়েও প্রেজেন্ট করতে পারে, অথবা একটা হিস্ট্রি থাকতে পারে কি বার্টকেরি সিনড্রোমের হিস্ট্রি থাকতে পারে। তাহলে আমরা হেপাটোলজিতে পড়ছিলাম বার্টকেরি সিনড্রোম পেশেন্ট প্রেজেন্ট করে কি নিয়ে? অ্যাকিউট অনসেট অফ অ্যাবডোমিনাল পেইন, অ্যাসাইটিস এন্ড টেন্ডার হেপাটোমেগালি। তাহলে এই তিনটা যে কোনো একটা কম্বিনেশন যদি থাকে, তাহলে আমাদের ডায়াগনোস হবে পিএইচ। ইনভেস্টিগেশন অফ চয়েস হবে কি ফ্লোসাইটোমেট্রি, আর ট্রিটমেন্ট অফ চয়েস অ্যান্টি C5 মনোক্লোনাল অ্যান্টিবডি। আর এই ধরনের পেশেন্ট গুলো ইনফেকশন হওয়ার রিস্ক থাকে কোনটা? নেজিরিয়া মেনিনজাইটিস, এবং এদেরকে নেজিরিয়া মেনিনজাইটিস এগেনস্টে ভ্যাকসিনেট করতে হবে। তাহলে এগুলো হচ্ছে আমাদের আজকে মেইন টপিক। এর বাইরে একটা বক্স আছে, সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অফ স্প্লেনোক্টোমাইজ পেশেন্ট। তাহলে যে পেশেন্ট গুলো এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস বেশি বেশি হবে তাদেরকে তো আমরা বললাম কি স্প্লেনোমেগালি হইতে পারে।
এদের ক্ষেত্রে অনেক ট্রিটমেন্ট অপশন আছে, যদি লাস্টে কোনো ট্রিটমেন্টে কাজ হয় লাস্ট আমরা অনেক সময় স্প্লেনেক্টমি করি। তাহলে এই ধরনের একটা পেশেন্টে কিভাবে আমরা ম্যানেজমেন্ট করবো, এই ধরনের পরীক্ষা কোশ্চেন আসে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিনেশন। তাহলে কোনো পেশেন্ট আমরা যদি স্প্লেনেক্টমি করি তাহলে সেই পেশেন্টদের কি কি ভ্যাকসিন দেওয়া লাগবে। একটা হচ্ছে নিউমোকক্কাল, তারপর হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি, মেনিনগোকক্কাল গ্রুপ সি, একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ভ্যাকসিন গুলো কখন দেবো? যদি এই ইলেকটিভ স্টেনোটমি করি, মানে আগে থেকে প্ল্যান করে স্টেনোটমি করি, তাহলে 2 থেকে 3 সপ্তাহ আগে দিতে হবে। এটা হচ্ছে এমআরসিবি তে অনেক কোশ্চেন আসে, যে ইলেকটিভ স্টেনোটমির সময় কখন দিব, আর একটা হচ্ছে ইমার্জেন্সি স্টেনোটমির সময় কখন দিব। তাহলে ইলেকটিভ স্টেনোটমির ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ আগে দিব, আর ইমার্জেন্সি যদি করতে হয় তাহলে আগে আগে দিতে হবে। ইউজুয়ালি পরে দিলে তেমন কোনো বেনিফিট পাওয়া যায় না। আর একটা কোশ্চেন পরীক্ষা আছে, সেটা হচ্ছে এই ভ্যাকসিন দেওয়ার পর কতদিন পর রিপিট করতে হবে। তাহলে নিউমোকক্কাল ভ্যাকসিনটা আমরা 5 বছর পর পর দিব আবার, আর ইনফ্লুয়েঞ্জাটা অ্যানুয়ালি দিব। এরপর ইম্পর্টেন্ট হচ্ছে এই পেশেন্ট গুলোকে লাইফ লং প্রোফাইলেটিক পেনিসিলিন বি অ্যান্টিবায়োটিক দিতে হবে। তাহলে কি ভ্যাকসিন দিব, কতদিন পর রিপিট করব, আর একটা হচ্ছে কি কি কোন অ্যান্টিবায়োটিকটা পেশেন্টকে লাইফ লং খেতে হতে পারে। আর এই পেশেন্ট গুলোর সেরেব্রাল ম্যালেরিয়াল রিস্কটা থাকে বেশি। জাস্ট এই কয়েকটা পয়েন্ট মনে রাখলে হবে, এগুলো পরীক্ষা আছে, এর বাইরে খুব একটা দরকার হয় না। তাহলে এইগুলো ছিল আজকে আমাদের টপিক। আজকে যে কোনো টপিক আছে, অল্প কিছু টপিক কিন্তু প্রত্যেকটা থেকে পরীক্ষা প্রশ্ন আসার মতো। তাহলে প্রত্যেক টপিক গুলো আরেকবার ডিভিশন থেকে দেখে নিবো, অথবা পিডিএফটা আমি গ্রুপে দিয়ে দেবো, পিডিএফটা একবার দেখে নিতে পারেন। আজকের টপিক যদি কারো কোনো কিছু জানা থাকে তাহলে বলতে পারেন। কারো কোনো কোশ্চেন আছে যে কোনো টপিক বুঝেন না এমন কোনো? প্রশ্ন থাকলে আমরা ক্লাস এখানে শেষ করবো। ওকে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালাম।